হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ চ্যাপ্টারটা পড়ছিলাম, মেজারমেন্ট। সেই চ্যাপ্টার থেকে অলরেডি দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, তারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমাদের আগে দুটো ক্লাসে আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, লব্ধ রাশি, মৌলিক রাশি, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি, এককের প্রয়োজনীয়তা, এসআই ইউনিট, বিভিন্ন ধরনের প্রাথমিক এবং প্রাথমিক এককগুলো দেখেছিলাম 7টা এসআই ইউনিটে। তার পাশাপাশি লব্ধ একক অজস্র, সেটা কিভাবে গঠন করা যায়, তাদের একক কিভাবে আমরা বের করব, সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি। যারা দেখোনি অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। আজকে আমরা দেখব যে এককের প্রয়োজনীয়তা তো আমরা দেখেছিলাম যে একক ছাড়া যে কোনো ভৌত রাশি সেটা অর্থহীন। একক না বললে আমরা কোনো একটা ভৌত রাশি সম্পর্কে তার সঠিক ধারণা কিন্তু আমরা পাই না। কিন্তু কিছু কিছু প্রকৃতিতে রাশি রয়েছে যেগুলো কোনো একক নেই। তাহলে আজকে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এককবিহীন রাশি। এককবিহীন কিছু রাশির কথা দেখবো। এককবিহীন মানে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে কিছু রাশি আছে যেসব যেসব ভৌত রাশির ভৌত ভৌত রাশি দুটি সমজাতীয় সম সমজাতীয় রাশির অনুপাত দেখাবো তোমাদের আমি। অনুপাত তাদের কোনো একক থাকে না, তাদের কোনো একক বা ইউনিট থাকে না, একক থাকে না। ওকে, তাদের তাদের মানে সেই সমস্ত রাশি তাদের একক বিহীন রাশি বলে, তাদের একক বিহীন রাশি বলে। যেমন আমরা কি দেখবো, যেমন পারমাণবিক ভর। কেমন? পারমাণবিক ভর মানে কি? এককবিহীন রাশি মানে দেখলাম যে কিছু কিছু রাশি আছে যেগুলো সমজাতীয়, একই ধরনের, উপরে গ্রাম আছে নিচেও গ্রাম রয়েছে। অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কাটা গেল। উপরেও সেকেন্ড নিচেও সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কাটা গেল। উপরে কিলোগ্রাম নিচে কিলোগ্রাম কাটা গেল। ওকে, তাহলে সমজাতীয় রাশি যদি হয় এবং তাদের যদি অনুপাত হয়, তাহলে সেখানে উপর নিচে এককগুলো কেটে যাবে, তখন তাদের কোনো এককই থাকবে না বা ইউনিট থাকবে না। সেই সমস্ত সমজাতীয় রাশির সাহায্যে যে সমস্ত রাশিগুলোকে আমরা প্রকাশ করি, তাদের যেহেতু কোনো একক থাকছে না, তার জন্য তাদের আমরা কি বলবো? এককবিহীন রাশি। যেমন পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে কোনো মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, আর নিচে একটি হাইড্রোজেন পরমাণুর ভর। আমি এইচ লিখে দিলাম, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। মানে কি? কোন একটা পরমাণু নিয়েছি, সেটা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, পটাশিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, যে কোনো একটা পরমাণু। সেই একটা পরমাণু, সেই মৌলের একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী সেটাকে আমরা বলবো তার পারমাণবিক ভর। যেমন আমরা যদি দেখি, একটা কার্বন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় 6 গুণ ভারী, তাহলে 6 হচ্ছে তার পারমাণবিক ভর। একটা অক্সিজেন পরমাণু যদি দেখি, সেটা একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় 8 গুণ ভারী। তার জন্য অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8। এই যে আমি 8 বললাম, কার্বনের পারমাণবিক ভর আমি 6 বললাম, এখানে একক বলছি না। তার কারণ কি? ধরো আমি কোন একটা মৌল, মানে এখানে আমরা হয়তো কার্বনের ভর বার করছি, কার্বন বা সোডিয়ামের ভর বার করছি ধরো। তাহলে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর, মানে সোডিয়ামের পরমাণুর ভর দেখবো, আর এখানে একটা হাইড্রোজেন পরমাণুর ভর। সাপোজ হাইড্রোজেন পরমাণুর একটা কিছু ভর আসলো এত গ্রাম, গ্রামে হয় না একক, অনেক ছোট একক, একদমই তো নগণ্য এগুলো। আমি তবু বোঝানোর জন্য দিচ্ছি, এটা হয়তো ভরটা এলো কিছু গ্রাম। ধরো 1 গ্রাম আসলো, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো হাইড্রোজেন পরমাণুর ভর আমরা দেখলাম 1 গ্রাম, আর সোডিয়াম পরমাণুর ভর দেখলাম আমরা 23 গ্রাম। এবার নিচে গ্রাম উপর গ্রাম কি হবে? কাটা যাবে, তো তাহলে কি পড়ে থাকবে? শুধু 23 পড়ে থাকবে। তাহলে শুধু সংখ্যা মান পড়ে থাকছে, কোনো একক কিন্তু পড়ে থাকছে না। কেন? কারণ উপরটাও গ্রাম নিচেটাও গ্রাম, একই জাতীয় রাশি। উপরটাও ভর নিচেটাও তো ভর, তাহলে ভরের রাশি একক যে ইউনিটে দাও না কেন, দুটোকে তো কনভার্ট করে একই একক হয়ে যাবে, তখন কাটা যাবে। একই জাতীয় রাশি যেহেতু, দুটোই ভর, দুটোই হয়তো সময়, দুটোই হয়তো মানে দৈর্ঘ্য হতে পারে। কেমন? দুটোই হয়তো দৈর্ঘ্য, সেই জাতীয় রাশিগুলোর কোনো একক থাকবে না, তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো এককবিহীন রাশি। তাহলে যদি পারমাণবিক ভর কাকে বলে, যে সংজ্ঞা আছে তোমরা বলতে পারো যে কোনো একটি মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী তাকে তার পারমাণবিক ভর বলে। তাহলে পারমাণবিক ভর কেন এককবিহীন রাশি? তার কারণ পারমাণবিক ভর, আগে সংজ্ঞাটা দেবে, নিয়ে এটা লিখবে,
এখানে লিখবে যে পারমাণবিক ভর হলো এক্ষেত্রে দুটি সমজাতীয় রাশি, ব্র্যাকেটে দেবে ভর, এর অনুপাত, তাই এক্ষেত্রে কোনো একক থাকে না। এটা কিরকম ভাবে লেখা যায়, এটা হার্ডগেন স্কেলে রয়েছে, তোমরা পড়বে, দেখবে তোমাদের রয়েছে চ্যাপ্টার। উপরে জিনিসটা যদি সেম রাখি, উপরে জিনিসটা সেম রাখলাম, আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা ডট ডট কিন্তু ইউজ করবে না পরীক্ষার সময়, বোঝার জন্য লিখছি। এখানে কোন একটি মৌলের একটি পরমাণু ভর, আর নিচে কি হবে, একটি কার্বন পরমাণু, কার্বনে তো অনেকগুলো আইসোটোপ হয়, তাহলে C12 পরমাণুর ভর, পরমাণুর ভর, এবং সেই পরমাণু ভর পুরোটা নেব না, আমরা 1/12 অংশ নেব, 1/12 অংশ নেব। তাহলে কোন একটি মৌলের একটি পরমাণু একটি C12 আইসোটোপের C12 আইসোটোপের ভরের 1/12 অংশ তুলনায় যত গুণ ভারী, তাকে কার্বন স্কেলে ওই মৌলের পারমাণবিক ভর বলে। কোন একটি মৌলের একটি পরমাণু একটি C12 কার্বন পরমাণুর বা C12 আইসোটোপের ভরের 1/12 অংশ তুলনায় যত গুণ ভারী, তাকে তার পারমাণবিক ভর বলে। তাহলে এখানেও এটাও ভর, উপরেও ভর, তাহলে ভর ভর কি হবে, কেটে যাবে। ওকে, পারমাণবিক ভরের মতো যেমন পারমাণবিক ভর হচ্ছে এককহীন রাশি, সেরকম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর মানে তাহলে সেখানে কি হবে, পরমাণুর জায়গায় অণু হবে। ওকে, পরমাণুর জায়গায় কি কথাটা ব্যবহার করব, অণু ব্যবহার করব। তাহলে অণু লিখে তোমরা একই রকম ভাবে এই জিনিসটা তৈরি করবে, কেমন? তাহলে আণবিক ভরটাও কি হবে আমাদের এক্ষেত্রে এককবিহীন রাশি কিন্তু হবে, এককবিহীন রাশি কিন্তু আমাদের এখানে হবে। আপেক্ষিক গুরুত্ব, একটা আপেক্ষিক গুরুত্বটা তোমাদের দেখায়, আপেক্ষিক গুরুত্ব এটাও কিন্তু সমজাতীয় রাশির মানে অনুপাত, তার জন্য এক্ষেত্রে কিন্তু একক থাকবে না। মানে কোন বস্তুর ভর, কোন বস্তুর ভর, আর নিচে লিখব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, সম আয়তন জলের ভর। এখানে খেয়াল করো, উপরেও ভর রয়েছে, নিচেও কিন্তু রয়েছে ভর। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, তাই জন্য 4 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা রাখি। ওকে, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস একই আয়তন নেব। ধরো আমি 1 লিটার নিয়েছি একটা জল, 1 লিটার জল নিয়েছি, একটা তো নয়, 1 লিটার জল নিয়েছি, আর 1 লিটার কোনো তেল বা অন্য কোনো জিনিস নিয়েছি। তাহলে 1 লিটার জল আর উপরে লিখবো 1 লিটার তেল। ওকে, তাহলে 1 লিটার জলের ভর দেখা গেল 1 কেজি হলো, 1 লিটার তেলে মানে জলের ভর 1 কেজি হলো, 1 কেজি। আর 1 লিটার তেল যখন মাপছি তখন হয়তো 970 গ্রাম হচ্ছে, 970 গ্রাম। তাহলে উপরে 970 গ্রাম আর নিচে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 970 নিচে 1000। ওকে, আমি তো বোঝাই, যাও ধরো তেলের পাউচ গুলো দেখবে 1 লিটার হলেও 1 কেজি হয় না তাদের ভর। ওকে, তাদের ঘনত্ব যেহেতু কম, তাহলে সেটা 970 গ্রাম হয়তো হলো, 970 গ্রাম। আর নিচে 1 কেজি জলের ভর কত হবে, 1 কেজি জলের মানে ওই 1 লিটারেরই কত হবে, 1000 গ্রাম মানে 1 কেজি। ওকে, এবার দেখো গ্রাম গ্রাম কেটে যায়, নিয়ে কি পড়ে থাকবে, 0.97, শুধু এটা পড়ে থাকে, কোনো একক পড়ে থাকে না, গ্রাম গ্রাম কেটে যাচ্ছে। তার জন্য আপেক্ষিক গুরুত্বকে আমরা কি বলবো, একটা এককবিহীন রাশি। ওকে, এককবিহীন রাশি, এটাকে ভর লিখলাম। আমি চাইলে এখানে ঘনত্বও লিখতে পারি, বা দিয়ে, বা কেমন, বা ঘনত্ব। আমরা লিখলাম কোন বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভর এর অনুপাত, বা এরকম লিখতে পারি কোন বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, তার অনুপাত। তাহলে উপরে ঘনত্ব, নিচে ঘনত্ব, ঘনত্ব একক কেটে যাবে, নিয়ে কোনো একক কিন্তু পড়ে থাকবে না। তাহলে এই জাতীয় জিনিস, এরা যেহেতু সমজাতীয় রাশির তুলনা, তার জন্য এক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো না, কোনো একক কিন্তু আমরা পাবো না। ওকে, এগুলো ক্ষেত্রে আমরা কিন্তু একক পাবো না। তবে কিছু কিছু আছে মনে রাখতে হবে, সমজাতীয় রাশির তুলনা হওয়া সত্ত্বেও তাদের কি রয়েছে, একক রয়েছে। সমজাতীয় রাশি সত্ত্বেও ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা মনে রাখবে, ব্যতিক্রম থেকে আমাদের বিজ্ঞানে প্রশ্ন আসে। ব্যতিক্রম, কোণের একক, কোণ মানে কি, ব্যাসার্ধ বাই মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাই না? ধরো একটা এই রয়েছে, আমি শুধু এই বৃত্তচাপটা নিলাম, এই জায়গাটা বৃত্তচাপটা নিলাম, এই বৃত্তচাপকে আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করবো, তাহলে এখানকার কোণটা পাবো, এই কোণটা পাবো। তো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ আর ব্যাসার্ধ দুটোই তো দৈর্ঘ্য, দুটোই হচ্ছে দৈর্ঘ্য হওয়া সত্ত্বেও তাহলে দৈর্ঘ্য উপরে কেটে যাওয়া উচিত। কিন্তু কোণের একটা একক রয়েছে, তোমরা জানো যে কোণের একটা একক রয়েছে, সেটা এককটা কি, সেটা হচ্ছে রেডিয়ান। ওকে, কোণের একক কি রয়েছে, একক রয়েছে রেডিয়ান। ওকে, রেডিয়ান। তাহলে সমজাতীয় রাশি হওয়া সত্ত্বেও এদের কি রয়েছে, একক রয়েছে। একই রকম ভাবে ঘনকোণ, কেমন, ঘনকোণের ক্ষেত্রেও কিন্তু এদের একটা একক রয়েছে। ওকে, ঘনকোণ মানে হচ্ছে মানে এখানে হবে আমাদের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল
আর নিচে হবে দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ। ওকে, ক্ষেত্রফল মানেও হচ্ছে দৈর্ঘ্য। ওকে, এটা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দূরত্ব মানেও কিন্তু এখানে দূরত্ব মানে দূরত্ব মানে হচ্ছে ডিসটেন্স, তাহলে এটা মিটার ইনটু মিটার, মিটার স্কয়ার, এটাও মিটার স্কয়ার, কেটে যাওয়া উচিত। কিন্তু এর একটা আলাদা একক রয়েছে, ঘনকোণের একটা আলাদা একক রয়েছে। সেই এককটা কি? ঘনকোণের একটা আলাদা একক রয়েছে, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান মনে থাকবে। তাহলে আমরা এককবিহীন রাশির ক্ষেত্রে এক্সাম্পল পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব এগুলো দিতে পারবো। ব্যতিক্রম হচ্ছে যে কোণ এবং ঘনকোণ এরা সমজাতীয় রাশির মানে অনুপাত হওয়া সত্ত্বেও এদের একক রয়েছে। কোণের একক কি? রেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এগুলো কিন্তু আমাদের প্রশ্ন আছে। ওকে, এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এসআই একক, এসআই ইউনিটে মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটা সেখানে আমরা 7টি মূল একক বা প্রাথমিক একক কিন্তু আগের দিন দেখে নিয়েছিলাম। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এই কয়েকটা দেখেছিলাম রাশি এবং তাদের এককগুলো দেখে নিয়েছিলাম। এবার সেখানে আমরা দেখলাম দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, কিন্তু মিটারের ক্ষেত্রে আমরা একটা প্রমাণ মিটার লিখবো, প্রমাণ মিটার বা স্ট্যান্ডার্ড মিটার, সেটা আমরা দেখবো। প্রমাণ মিটার মানে এমন একটা স্ট্যান্ডার্ড পরিমাণটাকে আমরা প্রমাণ মিটার ধরে নিয়েছি, যেটা যে কোনো দেশেই যাব না কেন সব দেশেই ওই মিটার মানে অতটা ডিস্টেন্সে কিন্তু বোঝাবে। ওকে, সেটা মাপার জন্য যখন আমরা এসআই ইউনিটের কথা বলেছিলাম 1960 সালে যেটা হয়েছিল, সমস্ত মানে দেশের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। প্রমাণ মিটারের ক্ষেত্রেও সেখানে কিন্তু ফ্রান্সের একটা দপ্তর রয়েছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর ডিপার্টমেন্ট, ওয়েটস এবং মেজারমেন্ট ওকে করা হয় সেখানে। তো সেখানে অনেকজন গুণী ব্যক্তি যারা ছিলেন তারা বসে একটা আলোচনা করেন এবং সেখানে প্রমাণ মিটার বের করার জন্য তারা একটা মানে সংকর ধাতু নেয়, প্ল্যাটিনাম ইউরেডিয়ামের তৈরি একটা সংকর ধাতু। সেই ধাতুর মধ্যে দুটো দাগ ছিল, ধাতুর মধ্যে এই একটা জায়গায় এবং এখানে একটা দাগ ছিল। সেই দাগ দুটোর মাঝের যে দূরত্ব তার ভেবে নিয়েছিল যে সেই দূরত্বটাই হচ্ছে 1 মিটার। ওকে, সেই দূরত্বটা হচ্ছে 1 মিটার। তাহলে সংজ্ঞাটা দেখবো, প্ল্যাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু কেন হলো, উষ্ণতা কেন ওটা উল্লেখ করছে, সেগুলো আমরা আলোচনা করবো। তার কারণ আমাদের সায়েন্সের সাবজেক্টে যেটাই লিখতে হয় সেটার কিন্তু একটা মানে রয়েছে, যেটা আমাদের বুঝতে হবে। তাহলে সংজ্ঞা প্রথমে লিখি। ওকে, আচ্ছা, এটা ফ্রান্সের। ওকে, ফ্রান্সের প্যারিস শহরে কেন লিখছি তার কারণ এটা ব্যাখ্যা করার একটা প্রয়োজন রয়েছে, তাই জন্য আমি এটা লিখছি। সব বই এটা দেওয়া আছে। ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড বা ও লিখি আমি, আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস ও মেজার্স, এটা অ্যান্ড লেখা ভালো হবে, তাহলে অ্যান্ডে লিখি। আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে মানে ডিপার্টমেন্টে, কেমন দপ্তরে প্ল্যাটিনাম ও ইরিডিয়াম অনুপাত হচ্ছে 90:10। ওকে, প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি, সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের মধ্যে দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার ধরা হয়। ওকে, ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে, আচ্ছা উষ্ণতাটা লিখতে হবে, দপ্তরে 0°C বা 273। ওকে, 0°C বা 273 কেলভিন উষ্ণতায় রাখা বা রক্ষিত, কেমন রাখা। প্ল্যাটিনাম ইরিডিয়াম 90:10 সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের মধ্যে বা দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে, ওকে দণ্ডের মধ্যে বা দণ্ডের উপর লিখতে পারি, দণ্ডের উপর লেখাটাই বেটার, দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে প্রমাণ 1 মিটার ধরা হয়। ওকে, ধরো একটা সংকর ধাতু ছিল, সংকর ধাতু মানে দুটো
সংকর ধাতু মানে আলাদা আলাদা ধাতু নিয়ে তৈরি হয়েছে। এখানে 90% একদিন এমন নয় যে 90% এদিকে প্ল্যাটিনাম রয়েছে আর 10% ইরিডিয়াম, তা নয়, মিক্স করেছে, মিক্স করে তৈরি করেছে, গলিয়ে তৈরি করেছে। ওকে, যেখানে প্ল্যাটিনাম কত রয়েছে 90% এবং 10% রয়েছে ইরিডিয়াম। এই দণ্ডের মধ্যে ধরো এখানে একটা দাগ ছিল, এখানে একটা দাগ ছিল, এই দাগে যেটা মাঝে দূরত্ব সেটাকে কি ধরা হয়, 1 মিটার ধরা হয়, প্রমাণ 1 মিটার। এবং এখানে উষ্ণতাটাকে কত ধরা হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 273 কেলভিন। কেন? উষ্ণতা বাড়লে সংকর ধাতু মানে তার মধ্যে ধাতু রয়েছে, উষ্ণতা বাড়লে ধাতুর দৈর্ঘ্য বাড়ে, উষ্ণতা কমলে ধাতুর দৈর্ঘ্য কমে। তাহলে আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এইটুকু 1 মিটার ধরেছি। এবার 0 ডিগ্রি সেলসিয়াস না ধরে আমি 40 ডিগ্রি সেলসিয়াস ধরি, তাহলে দেখা গেল এই 1 মিটারটা আর একটু মানে এটা বড় হবে, দৈর্ঘ্যটা বড় হবে। ওকে, এখানে কি করব, এই জিনিসটা কিন্তু ধাতুটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে 1 মিটারটা যেটা বলছিলাম সেটা এতটা আছে, গরমকালে 40 ডিগ্রিতে হয়তো দেখা গেল এতটা হয়ে গেল, আর একটু বড় হয়ে গেল, এতটা হয়তো হয়ে গেল, তাহলে সেই মাপটা কিন্তু ভুল হয়ে যাবে। বিভিন্ন উষ্ণতা মাপলাম, আজ এক উষ্ণতা মাপলাম, কাল এক উষ্ণতা মাপলাম, কাল 10 ডিগ্রিতে মাপলাম, অন্যদিন 40 ডিগ্রিতে মাপলাম, তাহলে সেটা মাপলে কিন্তু হবে না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু রেখে দিয়েছে ওটাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখেছে, তাহলে উষ্ণতা বাড়বে না, কমবেও না, মানে দৈর্ঘ্যটাও বাড়বে না, কমবে না, 1 মিটার 1 মিটারে থাকবে। 2 নম্বর পয়েন্ট, এখানে প্ল্যাটিনাম আর ইরিডিয়াম তৈরি করেছে সংকর ধাতু। এমনি ধাতু থেকে মানে যে কোনো শুধু প্ল্যাটিনাম বা শুধু ইরিডিয়ামের তুলনায় এই দুটোকে মিক্স করে যখন আমরা সংকর ধাতু তৈরি করেছি সেটা ক্ষয় প্রতিরোধী হয়। ক্ষয় প্রতিরোধী মানে সহজে নষ্ট হয় না, জং ধরে না, সহজে নষ্ট হয় না, তার জন্য সংকর ধাতু ব্যবহার করেছি যাতে করে নষ্ট না হয়। ওকে, ক্ষয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা সারা দেশে প্রযোজ্য, সেরকম হলে হবে না। তার জন্য প্ল্যাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি করেছে, সেটা সহজে নষ্ট হয় না বা ক্ষয় হয় না। আর 0 ডিগ্রিতে রেখে যায়, উষ্ণতা বাড়ালে কমালে, যেহেতু উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বাড়ে, উষ্ণতা কমালে দৈর্ঘ্য কমে, তার জন্য উষ্ণতাটাকে ফিক্সড রেখেছে। তাহলে ফ্রান্সের প্যারিস শহরে দেখলাম আমরা যে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স ডিপার্টমেন্টে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতায় রাখা একটা দণ্ড প্ল্যাটিনাম ইরিডিয়ামের তৈরি 90:10 এই অনুপাতে রাখা, মানে এই অনুপাতে তৈরি একটা সংকর ধাতু। সেখানে ওই ধাতুর উপরে দুটো নির্দিষ্ট দাগ রয়েছে, তাদের মাঝে যে ব্যবধান বা দূরত্ব সেটাকে সারা বিশ্বে প্রমাণ 1 মিটার কিন্তু ধরা হয়। সারা বিশ্বে সেটাকে কি ধরা হয়, প্রমাণ 1 মিটার ধরা হয়। প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম, প্রমাণ সময়। প্রমাণ সময় মানে কি, আমরা জানি যে সময়ের একক হচ্ছে 1 সেকেন্ড, সময়ের একক হচ্ছে 1 সেকেন্ড। ওকে, সৌরদিন মানে কি, সৌরদিন যদি বলো তোমাদের, সৌরদিন মানে হচ্ছে একটা মানে সারা দিন রাত্রি, দিন রাত্রি মিলে আছে একটা সৌরদিন। পৃথিবী নিজের অক্ষে চারিদিকে এক পাক ঘুরতে যেটা সময় লাগে সেটা হচ্ছে সৌরদিন। ওকে, এবং সারা আমরা যদি দেখি যে পৃথিবী নিজের অক্ষে চারিদিকে ঘুরতে ঘুরতে পুরো পৃথিবীকে যখন এক পাক দিচ্ছে তখন কতদিন সময় লাগে, 365 দিন, 365 দিন লাগছে। এবার সেই 365 দিন এক এক দিন কত সময় লাগে, নিজের অক্ষে চারিদিকে 24 ঘন্টা, কোনোদিন 23 ঘন্টা 56 মিনিট, কোনোদিন 24 ঘন্টা বেশি লাগছে গ্রীষ্মকালে, কখনো 24 ঘন্টা কম লাগছে শীতকালে। এবার সব 365 দিনেরই 24 ঘন্টা, কোনো সময় 23 ঘন্টা 56 মিনিট, কোনোদিন 23 ঘন্টা 50 মিনিট, কোনোদিন 24 ঘন্টা 10 মিনিট, সবগুলোকে 365 দিনে যোগ করলাম, নিয়ে 365 দিয়ে ভাগ করলাম, গড় বার করলাম। তাহলে গড় বার করে যেটা পাবো, সারা বছরের 365 দিনের যদি আমরা সৌরদিনকে যোগ করে 365 দিয়ে ভাগ করি তাহলে গড় আমরা কি পাবো, সৌরদিন পাবো। ওকে, তাহলে সারা বছরের সৌরদিনগুলোকে আমরা যদি যোগ করে 365 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু গড় সৌরদিন পাবো। প্রমাণ সময়, প্রমাণ সময় মানে হচ্ছে আমরা 24 ঘন্টাকে একদিন বলছি, তাহলে একদিন মানে কত, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা মানে ক মিনিট, 60 মিনিট, তাকে আবার 60 দিয়ে গুণ করতে সেকেন্ড পাবো। তাহলে 24 কে দুটো 60 দিয়ে যদি গুণ করি তাহলে 86,400 সেকেন্ড হয়। কত হয়, 86,400 সেকেন্ড। ওকে, এবার 86,400 সেকেন্ড মিলে কি হয়েছে, একদিন। 86,400 সেকেন্ড মিলে একটা দিন হচ্ছে, একদিনে কত সেকেন্ড থাকে, 86,400 সেকেন্ড থাকে। ওকে, তাহলে প্রমাণ সময়ের ক্ষেত্রে বলবো আমরা গড় সৌরদিনের, গড় সৌরদিনের একের মানে 86,400 এক ভাগ নেব, 86,400 এক ভাগ নেব, তাহলে এত অংশকে কি বলা হয়, প্রমাণ সময় বলা হয়। গড় সৌরদিনের মানে প্রমাণ সময় মানে সেকেন্ড ধরা হয়, প্রমাণ সময় মানে এখানে কি বলতে চাইছি আমরা, এটা সেকেন্ড বলতে চাইছি, সেকেন্ড। ওকে, তাহলে গড় সৌরদিনের 86,400 এক ভাগকে বলবো আমরা 1 সেকেন্ড, বা গড় সৌরদিনের একের 86,400 অংশকে 1 সেকেন্ড ধরা হয়। ওকে, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। ওকে, মানে সিজিএম রয়েছে, সিজিএম একটা তেজস্ক্রিয় মৌল রয়েছে সিজিএম। ওকে, সিএস, সিজিএম
133। ওকে, এই পরমাণুর একটা নির্দিষ্ট শক্তি পরিবর্তনের মানে কম্পাঙ্ক রয়েছে, তোমাদের দেখাই আমি একটা সেকেন্ড। এই ডেটাগুলো তোমরা মনে রাখবে, মানে মনে রাখতে পারলে ভালো, অবশ্য অনেক সময় আসে প্রশ্ন। সিজিএম যেটা, ওকে, ভর সংখ্যা 133 রয়েছে, ভর সংখ্যাটাই মনে রাখবে, তেজস্ক্রিয় যেটা সিজিএম। চৌম্বক ক্ষেত্রে যদি সিজিএমটাকে রাখি, তাহলে সেই পরমাণুর ভেতরে কম্পাঙ্ক হয়। কম্পাঙ্ক মানে পূর্ণ কম্পন, সম্পূর্ণ কম্পন মানে দুলছে, একটা পূর্ণ কম্পন দুলছে, ওটা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয় সেটাকে বলবো কম্পাঙ্ক। আমি এখান থেকে এখানে গেলাম, আমার সময় লাগলো 1 সেকেন্ড, একবার পূর্ণ কম্পন করতে সময় লাগলো 1 সেকেন্ড, তাহলে আমার কম্পাঙ্ক 1। এবার আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আবার গেলাম, এভাবে এত স্পিডে যাচ্ছি যে 1 সেকেন্ডে আমার 10 বার যেতে পারছি, 10 বার পূর্ণ কম্পন হচ্ছে, তাহলে আমার কম্পাঙ্ক হলো 10। ওকে, এবার সিজিএম কিন্তু অনেক কম্পাঙ্ক দেখায়। এর কম্পাঙ্ক হচ্ছে, দেখো ডেটাটা হচ্ছে একটা ফোন নাম্বারের মতো, মোবাইল নাম্বারের মতো। ওকে, 9192631770। এত এত সংখ্যক পূর্ণ, এত সংখ্যক হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ কম্পন। পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ মানে ইন্টারনাল, ওকে, অভ্যন্তরীণ কম্পন, কম্পন হতে যত সময় লাগে। সিজিএম মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি তেজস্ক্রিয় সিজিএম যার ভর সংখ্যা হচ্ছে 133, সেটা রাখলে এত এত সংখ্যক পূর্ণ অভ্যন্তরীণ কম্পন হতে গেলে যত সময় লাগে সেটাকে 1 সেকেন্ড ধরা হয়। মানে তুমি বুঝতে পারছো 1 সেকেন্ডে এতগুলো এতগুলো কিন্তু পূর্ণ কম্পন সম্পন্ন হয়। 919,26,31,770 এতগুলো পূর্ণ কম্পন সিজিএমের 1 সেকেন্ডে ঘটে, 1 সেকেন্ডে। তাহলে ঘুরিয়ে বললে এত সংখ্যক পূর্ণ কম্পন সিজিএমের ঘটতে গেলে যত সময় লাগে সেটাকে 1 সেকেন্ড বলে। এরকম ভাবে জটিল আকারে কিন্তু লেখা যায়। ওকে, মিটার যেটা বলছিলাম, মিটার ক্ষেত্রে আলোর বেগ কত, শূন্যস্থানে আলোর বেগ কত বলতো? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 3 × 10⁸ মানে কি, একের পর 8টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য, এত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে এত মিটার দ্রুত মানে আলো যায়। ওকে, তাহলে আমরা যদি বলি, তাহলে 1 নিচে 3 এর পর কত লিখব, 1 2 3 4 5 6 7 8, এত। 1 সেকেন্ডের যদি আমরা 1 সেকেন্ডের 1 এর নিচে এত রয়েছে, 3 এর পরে কটা শূন্য রয়েছে, 8টা শূন্য। ওকে, এত ভাগ সময়ের অবকাশে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব যায়, আলো 1 সেকেন্ডে এত দূরত্ব যায়। ওকে, এবার 1 সেকেন্ডের বলছে, 1 সেকেন্ডের 1 এর এত, 3 এর পরে 8টা শূন্য, এত ভাগ সময়ের অবকাশে শূন্য আলো মাধ্যমে মানে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব যায়, শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব যায় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় 1 মিটার। ওকে, বা সোজা ভাষায় তোমরা বলতে পারো যে মানে শূন্য স্থানে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এত অংশ সময়ে, 1 সেকেন্ডের এত অংশ সময়ে আলো যে দূরত্ব যায় শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে, 1 সেকেন্ডের একের এত অংশ সময়ে আলো যে দূরত্ব যায় তাকে 1 মিটার বলে। এবার এই সংখ্যাটাকে একদম অ্যাকুরেট ধরার জন্য, এটা তো 3 নয়, 3 থেকে একটু কম হয়, 2.99 সামথিং হয়, তার জন্য এখানে 2.99, তার জন্য এখানে 299792458 মুখস্থ করতে পারলে ভালো, যদি না পারো তাহলে এটা বসিয়ে দিও, 3 এর পর 8টা শূন্য বসাবে। এখানে দেখো 2 এর পর 8টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 8। ওকে, এক্সাক্ট মুখস্থ করতে পারলে এটা, যদি না করতে পারো এটা লেখো, এটাও করলেও কিন্তু নম্বর পাবে, ফুল নম্বর পাবে। ওকে, তাহলে শূন্যস্থানে আলো 1 সেকেন্ডের এত সময়, একের এত অংশ সময়ে যে দূরত্ব যায় সেটাকে 1 মিটার বলে। তাহলে এইভাবে আমরা মিটারের সংজ্ঞা দিতে পারি, উপরে এটাও সংজ্ঞা দিতে পারি, আর আধুনিক সংজ্ঞা হচ্ছে এটা যেটা বললাম আমি, 1 সেকেন্ডের একের এত অংশ সময়ে শূন্যস্থানে আলো যে দূরত্ব যায় সেটা হচ্ছে 1 মিটার। সেরকম ভাবে প্রমাণ সময়, এটা হচ্ছে সংজ্ঞা। আর আধুনিক সংজ্ঞা হচ্ছে যেটা বললাম আমরা সিজিএম এর ক্ষেত্রে, যে চৌম্বক ক্ষেত্রে যদি সিজিএম রাখি, সিজিএম যার মানে ভর সংখ্যা হচ্ছে 133, সেই সিজিএমকে চৌম্বক ক্ষেত্রে রাখলে এত সংখ্যক অভ্যন্তরীণ পূর্ণ কম্পন হওয়ার জন্য যে সময় লাগে সেটাকে বলা হয় 1 সেকেন্ড। তাহলে সেরকম ভাবেও কিন্তু আমরা সেকেন্ডের সংজ্ঞাটা দিতে পারি। ওকে, ভরের এককের ক্ষেত্রে ওই একই রকম ভাবে একটা নিরেট চোঙ রয়েছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এর ডিপার্টমেন্টে একটা চোঙ রয়েছে, প্লাটিনাম ইরিডিয়ামের তৈরি চোঙ। ওকে, সেই চোঙে যেটা ভর সেটাকে বলা হয় 1 কেজি। ওকে, ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এর দপ্তরে প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটা চোঙ রয়েছে, সেই চোঙের ভরকে কি বলা হয়, 1 কেজি ধরা হয়। ওকে, 1 কেজি সংখ্যাটা ওই মিটারের মতো করে করবে।
আর কেজির যদি আমরা মানে অন্য সংজ্ঞা দিই, কিলোগ্রামের সংজ্ঞা দেখবে দেওয়া হয়েছে, কার্বন পরমাণুর ক্ষেত্রে বলে দিয়েছে। কেজির ক্ষেত্রে কিলোগ্রামের আধুনিক সংজ্ঞা হচ্ছে যে 5.0188 ইন্টু 10^25। এত সংখ্যক কার্বন পরমাণু, এত সংখ্যক কার্বন পরমাণু, অবশ্যই C12 ধরতে হবে কারণ কার্বনের অনেক আইসোটোপ রয়েছে। C12 এত পরমাণু, কেমন, এত সংখ্যক কার্বন পরমাণুর ভরকে 1 কিলোগ্রাম বলে। 1 কিলোগ্রাম বলে। এইগুলো জাস্ট ডেটা। প্রমাণ মিটার, প্রমাণ সেকেন্ড মুখস্থ করতে পারো। প্রমাণ মিটার এবং প্রমাণ সেকেন্ড এই দুটো আমাদের আছে, বাদ বাকি আমাদের সেগুলো এরকম অতটা কিন্তু দরকার নেই। ওকে, মিটারের ক্ষেত্রে দেখো, মিটার আমরা আয়তনের একক কি জানি বলতো? আয়তন আমরা বলেছিলাম আয়তন মানে হচ্ছে, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাই না? আয়তনের একক দেখছিলাম মিটার কিউব। এবার 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই তো? তাহলে 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার আবার কিউব হবে। ওকে, তাহলে কত বসবে? একের পরে দুটো দুটো করে 3 বার, দুটো দুটো করে 3 বার মানে 6টা শূন্য, 6টা এত। ওকে, মানে এটা কত হবে? 1 ইন্টু 10⁶। ওকে, এত সেন্টিমিটার কিউব হবে। ওকে, এটা সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব মানে আমরা বলতে পারবো যে 1 মিটার কিউব মানে হচ্ছে একের পরে কটা শূন্য হবে? 6টা শূন্য, এত সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে 1 মিটার কিউব আমরা লিখতে পারবো 1 মিটার কিউব মানে 10⁶। 1 ইন্টু এটা মানে 10⁶ সেন্টিমিটার কিউব। ডেসিমিটারে যদি যাই, 1 মিটার কিউব থেকে কত ঘন সেন্টিমিটার? ডেসিমিটার কিউব, মিটারের পরে ডেসিমিটার 1 ঘর, তাহলে 10, তার আবার কিউব হবে, তাহলে 10⁻3। যেহেতু কিউব রয়েছে তাহলে 1 মিটার কিউব মানে হচ্ছে যে আমার 10⁻3 ডেসিমিটার কিউব। ওকে, 1 ডেসিমিটার কিউব সেটাকেই কিন্তু 1 লিটার ধরা হয়। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, এটা কিন্তু আসছে প্রশ্ন। ওকে, না সরি, এটা হলো 1 মিটার কিউব মানে 10⁻3 ডেসিমিটার কিউব, আর যেটা বলছিলাম 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। ওকে, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। ওকে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা যাবো যেটা, সেটা হচ্ছে লিটারের সংজ্ঞা। লিটারের সংজ্ঞা তোমাদের অনেক সময় করতে হয়, আমি এটা ক্লিয়ার করে দিই, লিটারের সংজ্ঞাটা তোমাদের দেখাচ্ছি। ওকে, লিটারের সংজ্ঞা দেখবো এবং কিছু কিছু জায়গা আছে সেগুলো দেখবো। এরপর আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, মাত্রা রয়েছে। ওকে, মাত্রা জায়গাগুলো ভেতরে আরো অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাদের দেখতে হবে। ক্লাসগুলো এই জাস্ট লিখতে গিয়ে বা বোঝাতে গিয়ে একটু লেন্দি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা, এগুলো দরকার আছে, তার জন্য তোমাদের দেখাচ্ছি আমি। ওকে, দেখো যেটা বলছিলাম লিটার, লিটার মানে কি? 4°C উষ্ণতায়, লিটারের সংজ্ঞা দেখবো, আমাদের পরীক্ষা আছে কিন্তু লিটারের সংজ্ঞা। 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন, কেমন? 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে, আমি আর লিখছি না, কেমন, আয়তনকে 1 লিটার বলে। আচ্ছা লিখে দিই, 1 লিটার, 1 লিটার বলে। এখানে 4°C উষ্ণতার কথা উল্লেখ করা হয়েছিল। 4°C মানে হচ্ছে 0°C, 0°C মানে হচ্ছে 0°C মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে 4°C আর 4 যোগ হবে, 273 আর 4 হয়ে গেল 277 কেলভিন। তাহলে বা 277 কেলভিন উষ্ণতায়, 4°C বা 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। ওকে, 1 লিটার বলে। তাহলে এখানে আমাদের প্রশ্ন আছে যে লিটারের সংজ্ঞায়, এটা প্রশ্ন আছে, লিটারের সংজ্ঞায় 4°C বা 277 কেলভিন উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, লিটারের সংজ্ঞায় 4°C বা 277 কেলভিন উষ্ণতা উল্লেখ করা হয় কেন? আমরা যদি জলের কথা দেখি, জলের ক্ষেত্রে ধরো এদিকে উষ্ণতা রয়েছে, এদিকে উষ্ণতা রয়েছে, আর এদিকে রয়েছে হয়তো ভলিউম। ওকে, এটা 0°C। 0°C উষ্ণতা আগে জলের কোনো মানে আয়তন ছিল। ওকে, ধরো এতটা আয়তন ছিল। এরপর যদি উষ্ণতা 0 থেকে 1 বাড়ায়, তাহলে আয়তনটা কিছুটা কমে। তারপরে এটা 1-এ, তারপর 2, এটা 3, এটা 4, 2-এ আরো কমলো, 3-এ আরো কমলো, 4-এ আয়তন আরো কমে, 4-এ আয়তন সব থেকে কমে। এরপর যদি 5 করি, 5°C, তাহলে আয়তন কিন্তু এবার বাড়বে, আয়তন বাড়বে। 6 করব, 6 আয়তনটা বাড়বে।
60°C আয়তনটা আরো বাড়বে। আমরা যদি একটা কার্ভ আঁকি তাহলে এরকম ভাবে কিন্তু আমরা কার্ভটা পাবো। তাহলে উষ্ণতা বাড়ার সাথে সাথে 0 থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বাড়ালে 0 থেকে 4 মানে 1 2 3 4 উষ্ণতা বাড়ালে আয়তন কমে এবং 4°C উষ্ণতায় দেখো আয়তনটা সব থেকে কম হয়। এখানে আয়তন সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন ওকে, আয়তন সব থেকে কম হয়। এরপর যদি উষ্ণতা 4 থেকে আরো বাড়ানো হয় তখন কিন্তু আয়তন না কমে এবার আয়তন বাড়তে থাকে। তাহলে 4°C উষ্ণতায় আয়তন সব থেকে কম হয়। ঘনত্ব মানে কি? ডেনসিটি মানে ভর বাই আয়তন। তাহলে যেখানে আয়তন সবচেয়ে কম ছিল, ছোট জিনিস দিয়ে যদি ভাগ করি, নিচেরটা ছোট জিনিস দিয়ে ভাগ করে ভাগফলটা বড় হয়। ভাগফল বড় হওয়া মানে ঘনত্ব বড় হওয়া। তাই 4°C উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম আর ঘনত্ব সর্বাধিক হয়। ঘনত্ব সর্বাধিক হয়। প্রশ্ন আছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4°C। কোন উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়? 4°C। আয়তন কম হওয়া মানে ঘনত্ব বেশি হওয়া। ওকে, যদি এটাকে আমরা ঘনত্বের রেসপেক্টে আঁকতাম, ধরো এদিকে ঘনত্ব ডেনসিটি আর এদিকে হয়তো আমার টেম্পারেচার রয়েছে, তাহলে ঘনত্ব প্রথমে কি হয়? যা থাকে আমাদের এখান থেকে আঁকছি, এবার আমি উচ্চ থেকে আঁকছি একটু। তাহলে ঘনত্ব 4°C সব থেকে বড় বেশি হবে। ওকে, এরকম ভাবে আমাদের 4°C আর একটু উঁচু করি, 4°C ঘনত্ব সব থেকে বেশি হলো। এটা কত? এটা আমার 4°C। ওকে, এটা 1, এটা 2, এটা 4°C ঘনত্ব সব থেকে বেশি হবে। তারপরে ঘনত্বটা আবার আস্তে আস্তে 5 6 7 এভাবে কমতে থাকবে। তাহলে 4°C উষ্ণতায় ঘনত্ব সব থেকে বেশি হয়। তাহলে জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। জলের ক্ষেত্রে কি হয়? ব্যতিক্রান্ত প্রসারণ। প্রসারণ মানে কি? 0°C থেকে 4°C অবধি এক ঘটনা হয়, আর 4°C এর বেশি গ্রেটার দেন 4°C এক ঘটনা ঘটে। 0 থেকে 4 পর্যন্ত কি হয়? আয়তন কমে, আয়তন কমে ও ঘনত্ব বাড়ে। 4° পরে কি ঘটনা ঘটে? 4° পরে কি ঘটে? আয়তন আবার বাড়তে লাগে, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। আর একদম এক্সাক্ট 4°C কি হয়? আয়তন সর্বনিম্ন, সব থেকে কম সর্বনিম্ন ও ঘনত্ব কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে জলের ক্ষেত্রে কিন্তু আমাদের 4°C উষ্ণতায় আয়তন সব থেকে কম, ঘনত্ব সব থেকে বেশি হয়, তার জন্য 4°C উষ্ণতাটাকে কিন্তু লিটারের সঙ্গে উল্লেখ করতে হয়। ওকে, যেহেতু আমরা দেখছি যে 0 থেকে 4° পর্যন্ত আয়তনটা কমছে, ঘনত্ব বাড়ছে, আর 4°তে আমরা দেখলাম জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। এবং 4°C কিন্তু এই 4°C যখন আমরা দেখি 1 কেজি যদি জল নিই, 1 কেজি জল যদি আমরা নিই তখন সেটা আমাদের 1 লিটার হয়। 1 কেজিতে 1 কেজি ভরের আয়তন, 1 কেজি ভরের জলের আয়তন যদি আমরা 4°তে মাপি, কত ডিগ্রিতে? 4°C মাপি 1 কেজি ভরের জল, সেটা 1 লিটার হয়। যদি আমরা 1 কেজি ভরের জল নিই মানে 0 বা 1 বা 2, তাহলে কিন্তু সেটা হবে না। ওকে, সেখানে কিন্তু কমবে, ঘনত্বটা কমে যাবে, মানে আয়তনটা মানে সেখানে কিন্তু কমবে। ওকে, বা অন্য উষ্ণতাতে দেখলে সেখানে কিন্তু আয়তন 1 লিটার হবে না। একমাত্র 4°C দেখতে পাচ্ছি যে 1 কেজি জলের আয়তনটা 1 লিটার হয়। এই কারণে কিন্তু আমরা যখন লিটারের সংজ্ঞা দেব, লিটারের সংজ্ঞা দেওয়ার সময় আমরা 4°C মানে 277 কেলভিন উষ্ণতাটা উল্লেখ করব, মনে থাকবে। এরপরে আমাদের আর অনেক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। মাত্রার আগে পর্যন্ত বিষয়গুলো আমরা আজকের ক্লাসে অবশ্যই কমপ্লিট করব। ওকে, মাত্রার আগে পর্যন্ত বিষয়গুলো আমরা বুঝে নেব, তারপর নেক্সট ক্লাসে আমরা মাত্রা জিনিসটা দেখব। ওকে, দেখো দৈর্ঘ্য মাপার জন্য আমাদের ছোট ছোট একক রয়েছে, যেমন মাইক্রন রয়েছে, মাইক্রন। ওকে, প্লাস্টিক গুলো কিন্তু কতটা ছোট পাতলা সে মাইক্রনটা কিন্তু মাপা হয়। মিউ চিহ্ন, এটা হচ্ছে মিউ। ওকে, মিউ বলা হয়, মিউ সাইন। ওকে, এবং 1 মাইক্রন কত? 1 মিউ মানে হচ্ছে 1 কে 1 এর পর 6টা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ দিয়ে যদি ভাগ করি, 1 মিটারকে 1 লক্ষ দিয়ে ভাগ করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে 1 মাইক্রন। 10⁻⁶। 10⁻⁶ মানে কি বোঝালাম তোমাদের? 1 এর পরে 1 2 3 4 5 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা হ্যাঁ, 10 লক্ষ, সরি 10 লক্ষ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কত হবে? সেটা হবে 1 মাইক্রন। 1 মাইক্রন মানে 10⁻⁶ মিটার। ন্যানোমিটার। ওকে, ন্যানোমিটার। ন্যানোমিটারকে কি বলি আমরা? nm, ন্যানোমিটার। ওকে, এবং 1 ন্যানোমিটার মানে কত? 1 ন্যানোমিটার, এগুলো পরীক্ষায় আসে 10⁻⁹ মানে
1 মিটারকে 1 পরে 9টা শূন্য দিয়ে ভাগ করলে যেটা হয় 1 অ্যাংস্ট্রম। খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যাংস্ট্রমটা পরীক্ষায় আসে, ভালো করে করবে, মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। অ্যাংস্ট্রম এ লিখে মাথাতে একটা ডিগ্রি চিহ্নের মতো। ওকে, 1 অ্যাংস্ট্রম মানে কত? এখানে 1 অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, এটা মিটারে হলো। সেন্টিমিটার হলে কত হবে? সেন্টিমিটার হলে এটাকে আবার 100 দিয়ে গুণ করবে। সেন্টিমিটার মানে 100, 1 মিটার থেকে সেন্টিমিটারে দিলে 100 দিয়ে গুণ। তাহলে এটা মানে কত? এটা মানে কত? 10 এর স্কয়ার। 10 এর কত? এটা স্কয়ার। তাহলে এটা +2 -10, তাহলে হয়ে যাবে কত? -8 এত সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার দিলে আরো 2 কমে যাবে, সেন্টিমিটার দিলে 2 কমে যাবে, বাড়বে না, কারণ মাইনাসে আছে, এটা মাইনাসে আছে। এরকম ভাবে কিন্তু মনে রাখবে এই জায়গাগুলো। ওকে, এক্স ইউনিট রয়েছে, এক্স একক দেখে রাখতে পারো, সাধারণত আসে না। এক্স একক হচ্ছে এক এক্স ইউনিট, এক এক্স ইউনিট মানে হচ্ছে 10⁻⁻13 মিটার। ফার্মিটা দেখতে পারো। ওকে, ফার্মি বা যেটাকে বলা হয় ফেমটোমিটার, ফেমটোমিটার, সেটা কত? 1 ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15, 10⁻⁻15 মিটার। ওকে, ফার্মি এবং ফেমটো দুটো কিন্তু একই। এরপর দেখবো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল একক মানে 1 AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এর ভ্যালু কত? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবী যেটা গড় দূরত্ব। ওকে, 15 কোটি কিলোমিটার কিন্তু 14 কোটি 96 লক্ষ কিলোমিটার। 15 কোটি কিলোমিটার কিন্তু 14 কোটি 96 লক্ষ, সেটা হচ্ছে এক্সাক্ট। তো সেটাকে আমরা মিটারে কনভার্ট করবো, তাহলে 1.496 ইন্টু 10⁻11 এত মিটার। ওকে, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে, সূর্য থেকে পৃথিবী, যদি এখানে সূর্য হয়, এখানে যদি আমাদের সূর্য থাকে, এখানে সূর্য থাকে, এখানে যদি পৃথিবী থাকে, এটা পৃথিবী। কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে, অপসর অবস্থান অনুসর অবস্থান তোমরা জানো, অপসর অবস্থানে দূরত্ব বেশি হয়, অনুসর অবস্থানে আবার হয়তো এতটা দূরত্ব ছিল, আবার হয়তো অনুসর অবস্থানে কাছে চলে আসলো পৃথিবী। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বাড়ে, কখনো কমে, তাই না? সূর্য কখনো মানে পৃথিবী কখনো সূর্যের কাছাকাছি আসে, কখনো দূরে সরে যায়, অনুসর অবস্থানে কাছে আসে আর অপসরে দূরে চলে যায়। সারা বছরের গড় দূরত্ব যদি আমরা দেখি, সারা বছর ধরে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সেটা হচ্ছে 1.496 ইন্টু 10⁻11 মিটার। এটাকে কি বলবো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে, এটা মনে রাখবে। আলোকবর্ষ বা লাইট ইয়ার, আলোকবর্ষ। ওকে, এটা কিন্তু প্রশ্ন আছে, আলোকবর্ষ কি? সংজ্ঞা লিখো। আলোকবর্ষ, আলোকবর্ষ নাম শুনে বুঝতে পারছো, আলো, বর্ষ মানে বছর। শূন্য মাধ্যমে আলো 1 বছর যে দূরত্ব যায়, শূন্য মাধ্যমে মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকে কি বলবো? আলোকবর্ষ বলবো, লাইট ইয়ার বলবো। ওকে, এবং সেটার মান কত? 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কত দূরত্ব যায়? 1 সেকেন্ডে এত মিটার যায়, 3 × 10⁸ মিটার। তাহলে 1 বছর মানে 365 বছরকে আমরা কি করবো? ঘন্টা। 365 দিন আছে, এক এক দিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা, এক এক ঘন্টা মানে 60 মিনিট, এক এক মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 365 দিন এক বছরে রয়েছে, এক এক দিন মানে 24 ঘন্টা, তাকে আবার 60 দিয়ে গুণ মিনিট করলাম, তারপর শেষে 60 মানে সেকেন্ড করলাম। এটা যদি গুণ করো তাহলে আমার কত আসবে? সেটা হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ওকে, এবার যদি কিলোমিটার করো, মিটার থেকে কিলোমিটার ছোট থেকে বড় একক গেলে ভাগ হয়, তাই না? মিটার থেকে আমরা 1 কিমি মানে কত জানি? 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার। ওকে, 1000 মিটার বা 10⁻³ মিটার। উল্টে যদি বলি, 10⁻³ মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1 মিটার মানে কত? 1 এর 10⁻³ এত কিমি। তাহলে 10⁻³ দিয়ে ভাগ হবে, তাহলে 3টে শূন্য কেটে যাবে, 3টে যদি শূন্য কেটে যায় তাহলে 15 থেকে 3 বাদ দাও, তাহলে 12 এত কিমি। ধুর, কেজি লেখা হয়ে যাচ্ছে বারবার, এটা হচ্ছে কিমি। ওকে, তাহলে আলোকবর্ষ বলতে গেলে এতটা কিন্তু বোঝায়। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পারসেক। পারসেকটা আমাদের আছে প্রশ্ন, পারসেক সব থেকে বড় একক। ওকে, পারসেক কোথায় ব্যবহার করা হয়? মানে একদম অনেক বড় দূরত্ব যখন মাপা হয়, পারসেকটা তখন কিন্তু ব্যবহার করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেটা পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্রের দূরত্ব সেটা মাপা হয়। ওকে, 1 পারসেক মানে হচ্ছে পারসেক 3.26। ওকে, লাইট ইয়ার, আলোকবর্ষ, লাইট ইয়ার।
পৃথিবী থেকে সূর্যে যেটা গড় দূরত্ব সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ধরো ওই এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এইটা, যতটা দূরত্ব এই এত 1.496 মানে 14,96,00,000 এত দূরত্ব যদি আমরা একটা বৃত্তচাপ নিই, এক অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব মানে পৃথিবী থেকে সূর্যে যেটা গড় দূরত্ব সেই দূরত্বে যদি আমরা একটা বৃত্তচাপ নিই, মানে বিশাল বৃত্তচাপ, প্রায় 15 কোটি কিলোমিটারের একটা বৃত্তচাপ যদি আমরা নিই, সেই বৃত্তচাপ একটা বৃত্তের অংশ, সেই বৃত্তচাপ মানে ধরো এই একটা বৃত্তচাপ নিচ্ছে, সেই বৃত্তচাপ মানে কি, সেটা একটা বৃত্তেরই তো অংশ, সেটা একটা বৃত্তের অংশ। তাহলে সেই বৃত্তচাপটা এক মিনিট অঙ্কনটা আরেকটু সুন্দর করে, এটা বৃত্তের কেন্দ্র। ধরো এটা হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। সেই দূরত্বে যদি আমরা একটা বৃত্তচাপ নিই, সেটা যদি দেখা যায় যে বৃত্তের কেন্দ্রে যদি এক সেকেন্ড ওকে এত কোণ তৈরি করে, তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমরা কি বলবো, তার 1 পারসেক বলবো। ওকে, তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ যদি সেই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধকে আমরা 1 পারসেক বলবো। মনে থাকবে, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ যদি পৃথিবীর কেন্দ্রে বা ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলবো 1 পারসেক। ওকে, এগুলো কিন্তু আছে। এরপর আরেকটা জিনিস আমরা দ্রুত বলবো, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। সেটা বলে দিয়ে আমরা আজকে এই ক্লাসটা শেষ করব। ওকে, পারমাণবিক ভর একক আমাদের পরীক্ষায় কিন্তু আসে। বিভিন্ন স্কুলের স্টুডেন্ট তোমরা রয়েছো, সব স্কুলে একই প্রশ্ন আসে না কিন্তু। সহজ স্কুলে আলোকবর্ষ কাকে বলে, পারসেক কি, 1 পারসেক মানে কত আলোকবর্ষ, প্রমাণ মিটার, সেগুলো সংজ্ঞা দাও। ওকে, লিটারের সংজ্ঞায় 4°C উষ্ণতা উল্লেখ করা হয় কেন? দারুণ প্রশ্ন, অনেক স্কুলে প্রশ্নটা আসবে, দেখবে লিটারের সংজ্ঞায় 4°C বা 277 কেলভিন উল্লেখ করা হয় কেন। এরপর আমরা দেখবো পারমাণবিক ভর একক। তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, চিন্তা নেই, সেখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। প্রত্যেকবার সেটাই হয়, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন দেওয়া অনেকটাই টাফ, কারণ সেগুলো সমানভাবে কার্যকরী হয় না। কিন্তু আমি যে সাজেশনগুলো দিই সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসে প্রত্যেকবার। এবারও কিন্তু পাবে, দেখে নেবে। পারমাণবিক ভর একক যেটাকে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট। পারমাণবিক মাস মানে ভর, ইউনিট মানে হচ্ছে একক। ওকে, একটি কার্বন পরমাণুর অবশ্যই C12 প্রকৃত ভরের কত নেব আমরা, 1/12 অংশ। ওকে, প্রকৃত ভর যেটা তার 1/12 অংশ, সেই অংশকে 1 AMU বলে। ওকে, একটা কার্বন মানে C12 আইসোটোপ মানে যার ভর সংখ্যা হচ্ছে 12, সেই কার্বন পরমাণু যেটা প্রকৃত ভর তার 1/12 অংশকে 1 AMU বলা হয়। ওকে, তোমরা মোল যে চ্যাপ্টারটা রয়েছে, তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মোল, তাই না, পদার্থের। আচ্ছা, সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের কোন চ্যাপ্টার বলো তো, 4.2 মোলের ধারণা, সেখানে তোমরা পাবে। ওকে, সেখানে তোমাদের রয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, অ্যাভোগাড্রোর সংখ্যা মানে হচ্ছে 6.022 × 10⁻23। এত সংখ্যক কার্বন পরমাণুর ভর কত? এত সংখ্যক কার্বন পরমাণুর ভর কত হয়? এত সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। এত সংখ্যক কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে একটি সি পরমাণুর ভর কত হবে? 12 কে ভাগ করবো আমরা 6.022 হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। কেমন? 6.022 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, Na। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, তাহলে একটার ভর হচ্ছে 12 এটা। ওকে, তাহলে একটার ভর কত পেলাম? 12 অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। একটা পরমাণুর ভরের প্রকৃত ভরের 1/12 অংশ, তাহলে গুণ 1/12 অংশ। সেটা এই 1/12 পিছনেও দিতে পারো বা সামনেও 1/12 দিতে পারো। তাহলে 12 কেটে যায়, 1কে এটা দিয়ে ভাগ করবে। ওকে, কত হচ্ছে? 1কে ভাগ করবে 6.022 × 10⁻23। যারা বাড়িতে ভাগ করতে চাও কি করে করবে বলো তো? এখানে মানে আমাদের কাজ করতে হবে, উপরে 10 দিয়ে গুণ করো, উপরে 10 রাখবে। ওকে, 10 দিয়ে গুণ করে দিয়েছো,
তাহলে একই জিনিস রাখার জন্য এটা করতে হবে কি নিচেটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, নিচেটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, উপরে 10 দিয়ে গুণ করলে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, তো সমান হবে দাঁড়িপাল্লা। তো নিচে 10 দিয়ে গুণ করছো তাহলে আর একটা 10 বেড়ে যাবে, তো 23 ছিল 24 হয়ে গেল। এবার তুমি কি করবে, এই 10 কে ভাগ করে দেখবে, মোবাইলে দেখবে ভাগ করে, কেমন 0 টু এটাকে ভাগ করবে, 10 কে এটা ভাগ করবে, ভাগ করলে কত হবে, ভাগ করলে 1.6605, 1.6605 আসবে। আর 10 টু দি পাওয়ার 24 উপরে গেলে 10 টু দি পাওয়ার -24, এত কি ছিল মানে একক গ্রাম ছিল, ওকে এত গ্রাম, তাহলে এটা হচ্ছে 1 am এর মান। ওকে 1টা মনে হচ্ছে নাচ করছে, কেমন 1 am, এটাকে কি বলা হয়, ইউনিফাইড মাস বলা হয়, এখন ইউ বলা হয়, শুধু ইউ, ওকে শুধু ইউ বলা হয়, ইউনিফাইড মাস। সেটার মান কত পেলাম আমরা, সেটার মান পেলাম 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। কেজিতে বললে কি হবে, গ্রাম থেকে কেজিতে করলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ মানে কি নিচে 1000 লিখতে পারো, বা 1000 দিয়ে ভাগ মানে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ, ওকে নিচে লিখলে কি লিখবো 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ লিখবো, উপরে উঠবে তখন 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তো এটা কত হবে 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -27, এত কেজি। কেজিতে বললে এই এককটা হবে। ওকে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম, অনেকটা লেন্দি হয়ে গেছে ক্লাসটা। আজকে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে, যেহেতু তোমরা ক্লাসগুলো চাইছো, তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এবং বোর্ডের মধ্যে আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।